হ্যালো বাবা, ট্রেনে উঠছো? হ্যাঁ ট্রেনে উঠেছি। তুই কিন্তু আমার মোবাইল তো চলে নিয়ে গেল। মানে কি আপনার ফোন চলে গেছে? হ্যালো হ্যালো, দেখছেন কিভাবে কি হয়ে গেল? আমি আপনাকে বারণ করছিলাম জানলার পাশে বসেন না। তুই নিশ্চয়ই আমাকে অভিশাপ দিয়েছো তাই? কেন যে কথা শোনেন না? আমার মেয়েটা চিন্তা করবে তো, এই জন্য আমি এটাকে ফোন করে জানিয়ে দিই যে আমার ফোনটা চুরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম আলগায় যাচ্ছে। হ্যালো তিতলি, ও হয়েছে কি আমার মোবাইলটা না চুরি হয়ে গেছে। এই নাম্বারটা আমার পাশের সিটে একটা ছেলে আছে, ছেলেটার নাম্বার। তুই 4টার দিকে শুনে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমার বাবা কি করছে? আপনার বাবা আর আমি একসাথে আচ্ছা আপনি একটু আমার বাবা দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, মনে হচ্ছে আমার শ্বশুর, প্রতিটি মিনিটে মিনিটে তার সেবা করবো। হ্যালো, কিছু বলছেন না যে? আচ্ছা আমি স্টেশনে আসতেছি, আপনি ট্রেন থেকে নেমে গেলে আমাকে একটা কল করবেন। ঠিক আছে, আগে স্টেশনে আসো। বিরক্ত করছিস না? কানের নিচে থাকায় যদি দুটা চক্করা নাম আসছি আমার রুদ্র না। এত লেট হলো কি করে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? আচ্ছা যাই হোক, চলো। আজব তো, সামনে একটা ধন্যবাদটুকু দিয়ে গেল না। হাই হাই। দোস্ত, ওই মেয়েটা তোকে ডাকতেছে, মনে হয় কোনো কিছু বলবে। ও কেমন আছেন? ওই যে কালকে স্টেশনে, মনে আছে? মনে আছে, মনে থাকবে না কেন? আপনি এখানে বাসায় কি এদিকটাতে? হ্যাঁ, ওই যে 12 নম্বরে। কিন্তু দেখুন না, এখন কোনো রিক্সাই পাচ্ছি না, আমি যে বাসায় যাবো। এদিকটাতে রিক্সা পাওয়াটা একটু টাফ। আপনি চাইলে আমি আপনাকে সঙ্গ দিতে পারি, কিছু তো হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেতে পারি। না না, এর জন্য আবার থ্যাংক ইউ বলতে হবে না, জাস্ট বাসায় গিয়ে ফোন দিলেই হবে। লজ্জা দিচ্ছেন? না না, লজ্জা দিব কেন, জি প্লিজ। আপনি কি করছেন, পড়াশোনা নাকি জব? না না, এখনো জব করবো। থ্যাংক ইউ, আমি তাহলে আসি। শিট, বাসায় গিয়ে কল করার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আপনি কি সবসময় সুযোগের সন্ধান খোঁজেন না? সবসময় করি না, যখন নির্দিষ্টভাবে মন থেকে কোনো কিছু চাই সেই সুযোগের অপেক্ষা করি। আমি আসি, বাই। দিদি শুনুন, আঙ্কেল কেমন আছেন? তার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। বাবা ভালো আছে। তিনি কি বাসায় আছেন? বাসায় তো। তাহলে তার সাথে দেখা করে যাই। তো বাসা পর্যন্ত আসলাম, তার সাথে যদি দেখা না করেই যেটা কেমন দেখে না, তার সাথে বরং দেখা করেই তারপর যাই। আসি। ইয়াং ম্যান, কি অবস্থা? হাউ আর ইউ? ফাইন আঙ্কেল। তোমার বাবা মা কেমন আছেন? বাবা আলহামদুলিল্লাহ ভালো আছেন, বাট মা কিছুটা অসুস্থ। হ্যাঁ বাবা বলো। তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে, আমি হসপিটালে নিয়ে আসছি। বাইরে তুই তাড়াতাড়ি চলে আয়, হসপিটালে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। আমাকে ইমার্জেন্সি এখন হাসপাতালে যেতে হবে। ঠিক আছে, অন্য একদিন দেখা হবে। বাবা আমিও যাই ওনার সঙ্গে। মায়ের কি অবস্থা, কি দেখলেন? ওই আগের মতো অবস্থা, আপনারা তো পুরোটাই জানেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। স্যার, দেশের বাইরে পাঠিয়ে কি কোনো সম্ভাবনা নেই? ওই সম্ভাবনা থাকলে তো আমি বলবো, তাই না? আর ঠিক আছে, তুমি একটু আমার সাথে বাইরে আসো। মাকে হয়তো সত্যি সত্যি এবার বাঁচানো যাবে না। মা আমাদের ছেড়ে ভাবে চলে যাবে, আপনি বুকটা ফিরে যাচ্ছে। ধৈর্য ধরুন, সমস্যা নেই, টেনশন করবেন না। আমি তো মেডিকেলেই করছি, আমি সবসময় আন্টিকে দেখাশোনা করতে পারবো। আপনি একটু ধৈর্য ধরুন। বাবা বাবা, আইসিইউতে আপনাদের রোগীর অবস্থা কিন্তু ক্রমশই অবনতি থেকে যাচ্ছে। আর এভাবে যদি অবনতি হতে থাকে, উনি বরঞ্চ কয়েক ঘন্টা থেকে কয়েকদিন সার্ভাইভ করবেন না। ওনার তো ক্যান্সারের লাস্ট স্টেজ। আর এই অবস্থায় আমাদের হাতে যতটুকু ছিল আমরা করেছি, এটা উপরওয়ালা। আর শারীরিক কন্ডিশন বিবেচনায় ওনার ফিরে আসার চান্স একদম নেই বললেই চলে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, ইটস বেটার আপনারা ওনাকে বাসায় নিয়ে যান। ওনার শেষ সময়টা আপনাদের সাথে, পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে কাটবে। স্যার যেটা বলছে সেটাই করুন। ওদের মা কোথায় খাবে? তিথি মেয়েটা কি তোর বান্ধবী? খুব ভালো মেয়ে। এইরকম একটা মেয়ে আমি তোর জন্য বউ করে আনবো। তোর মা হয়তো দেখে যেতে পারবে না, কিন্তু আমি তো আছি। মরার আগে অন্তত ওই তিথির মতো একটা বউ তোর জন্য আমি বাসায় নিয়ে আসবো। কাল সকাল সকাল উঠে হসপিটালে যাবি, তোর মাকে রিলিজ করে দিয়ে আসবি, এবং আনার পরে আমরা সবাই মিলে গ্রামে বেরোবো। ওর শেষ কয়টা দিন এখানেই কাটাক। তোর মা সবসময় কি বলতো জানিস? সে আমার আগে মরতে চায়। শেষ পর্যন্ত বিধাতা তোর মায়ের কথাই শুনলো। বাবা প্লিজ মাকে বাঁচাও বাবা, এই আমার মাকে ধরে রাখতে পারো না বাবা। বাবা তোমরা ধরে দেওয়ার কেউ নেই। আমার মা যদি মারা যাবে কার কাছে কি বলবো? আমাকে ফোন করো মা, কারকে মার বলে ডাকবো, কার কাছে কি শান্তি পাবো বাবা? অ্যাম্বুলেন্সে কি আমার জায়গা হবে নাকি বাসে যেতে হবে? জায়গা হবে না কেন? অ্যাম্বুলেন্সে তো অনেক জায়গা আছে। শোন, অ্যাম্বুলেন্সের ড্রাইভার রে রাস্তা চালাইতে বলবি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই তো আছি বাবা। ঠিক আছে, তোমার আব্বাকে বলো আমার ঝামেলাটা শেষ হলে আমি আমার সাথে দেখা করবো। ঠিক আছে। বাবা 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 চুপ করো। হাসপাতালে চলে। আমি তোর মায়ের আগেই মরে যাচ্ছি, হসপিটালে নিয়ে কোনো লাভ হবে না। দাঁড়াও বাবা, তুমি আমার মারা গেছি বলো বাবা। তুমি সব বলতে দাও বাবা, তুমি খালি চুপ করে রাখো বাবা। বাবা বাবা, চলো রুদ্র,
আর দেরি করা ঠিক হবে না। আমি কিভাবে ভেতরে যাবো? আমার যে পুরো কলিজা ফিরে যাচ্ছে, আমি বুঝতে পারবো না। আমি জানি এই কষ্টের বোঝ অনেক ভারী। আমি তোমাকে সান্ত্বনা দিব না, শুধু এতটুকু বলবো, মনে জোর রাখো। আন্টি এখনো অসুস্থ, তোমাকে তার সেবা যত্ন করতে হবে। বাবাজি, তোমাদের সাথে আমাদের যাওয়া উচিত ছিল, ইচ্ছা থাকলে উপায় নেই। হঠাৎ করে তিথির বিয়ের ডেটটা পড়ে গেল। ছেলে ডাক্তার, সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তিথি, তোমার বিয়ে ঠিক হলো কবে? সপ্তাহখানেক আগে। তোমার পরিস্থিতি ভালো ছিল না, তাই আমি বলার সাহস পাইনি। ভালো থেকে আমার জন্য দোয়া করো। আমি কাজের সাথে কমপ্লিট করি, তারপর একটা ভালো জব নেই, দিন আমি একটা বিয়ে করি। তারপর আমার বউয়ের সাথে দিন রাত 24টা করে তুমি বলবো। আরো কয়েক বছর, ততদিনে দেখবি আমার কবরের মাটিও সমান হয়ে গেছে। মরার আগে অন্তত ওই তিথির মতো একটা বউ তোর জন্য আমি বাসায় নিয়ে আসবো। বারবার শুধু মরার কথা বলো কেন? এ আল্লাহ, আমার কাছ থেকে আমার মা বাবা সবকিছু ভাবে কেড়ে নিলে তুমি। শেষ পর্যন্ত বেঁচে থাকার সম্বল আমার ভালোবাসার মানুষ, সেও আমাকে ছেড়ে চলে গেল। আমি কি খুব বেশি অন্যায় করেছিলাম? বারো নম্বর রোডে যাবা? ভাইয়া, আপনি রুদ্র ফ্রেন্ড না? হ্যাঁ, আপনি তিথি তাই না? ভাইয়া, রুদ্র কোথায়? আমি না ওকে খুঁজে পাচ্ছি না কোথাও। সেই যে আন্টিকে নিয়ে গ্রামে গেল, তারপর আর কোনো যোগাযোগ হয়নি, ওর নাম্বারটাও অফ। প্রায় কয়েক বছরই তো হয়ে যাচ্ছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। সে যে বাবা মারা যাওয়ার 1 মাস পর এসেছিল, তারপর থেকে ওর আর কোনো খোঁজই পাইনি। যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা নেই? সত্যি বলতে রুদ্র আপনাকে অনেক বেশি ভালোবাসতো। হুট করে ওর মার অসুস্থতার কথাটা বলতে গিয়েও আপনাকে বলতে পারেনি, সেরকম পরিস্থিতি হয়ে ওঠেনি। আঙ্কেল আন্টির শেষ বিদায়ের সময় তো আপনার বিয়ে হয়ে গেল, হয়তোবা সেই কষ্টে দূরে কোথাও হারিয়ে গিয়েছে। এই তিথি, এদিকে আসো। কেমন আছো? আমি ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। তোমার মেয়ে না? মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম পুরো তোমার মতো হয়েছে। হাজবেন্ড একদম পুরো পিওর জেন্টলম্যান। তিথি কে ইনি? ফ্রেন্ড, তিথির অনেক আগের বন্ধু। দুলা ভাই, এই সেই রুদ্র। আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে চেনা চেনা তো লাগবে, ও হচ্ছে তিথি সেই না বলো ভালোবাসা, তার জন্য তিথি বিয়েটা ভেঙে দিয়েছিল। ও আচ্ছা, আপনি সে? তিথির তাহলে বিয়ে হয়নি? না, হয়নি। চলো না বাবুর জন্য কিছু খাবার নিয়ে খেয়ে নিই। সত্যি তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? তো কি করব, বিয়ে না ভেঙে তো কোনো উপায় ছিল না। আমি এমন একটা বড় মানুষকে ভালোবাসলাম যে আমাকে ভালোবাসলো ঠিকই, কিন্তু বলতে আর পারলো না। একবার বলতে তো পারতো রুদ্র। দেখো তিথি, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসলেও সেই সময়টাতে ভালোবাসি বলার মতো সিচুয়েশন ছিল না। ছেলেটার মা মৃত্যু সজ্জায় ছিল, দিন রাত 24টা ঘন্টা ছেলেটার মায়ের মৃত্যু ভয়ে তার দিন কাটতো। ভাগ্যের কি দিন বুঝিয়ে ছেলেটার মায়ের আগে তার বাবা চলে যায়। ঠিক সেই সময় তোমার বাবা এসে বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন সেই ছেলেটার কি বা করার ছিল বলো? তাই বলে এভাবে হারিয়ে যাবা? যাকে ভালোবাসি তাকেই যদি না পাই, থেকেই বা কি করবো? তুমি জানো না রুদ্র, তুমি হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কতটা মিস করেছি। তোমার কি একবার ওই তিথির কথা মনে পড়েনি? আমি হয়তো তোমাকে বলতে পারিনি, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো না কোনো দিন আমি তোমাকে পেয়ে যাবো। সেই জন্য আমি এখনো বিয়েই করিনি। সৃষ্টিকর্তা বড়ই মহান, দয়াবান। তিনি আমার প্রতি নির্দয় হতে পারতেন, কিন্তু তিনি নির্দয় নন। জীবনের সবকিছু হারিয়ে ছেলেটা যখন সৃষ্টিকর্তার কাছে বারবার মুক্তি চাইত, অতঃপর সৃষ্টিকর্তা তার ডাক শুনেছে। আমার জীবনের সবকিছু সৃষ্টিকর্তা কেড়ে নিলেও যে থাকার জন্য আমার ভালোবাসার মানুষকে তিনি আবার ফিরিয়ে দিয়েছে। রুদ্র, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি?